যদি কোনো ভাঙাচুরা রেস্তোরাঁয় বসে, সেটাও কিন্তু চূড়ান্ত। কাজে তারেক জিয়া সাহেবের সাথে ইউনূস সাহেব বসবেন, এটা যতই সৌজন্য সাক্ষাৎ হোক না কেন, ইট মে বি এ টার্নিং পয়েন্ট। কারণ সেখানে নির্বাচন যে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে বলেছেন, অবশ্যই সেই বিষয়টা আসবে। কেননা তারেক সাহেবই ইতিমধ্যে বলছিলেন যে ডিসেম্বরের মধ্যে উনিও নির্বাচন চান। পাশাপাশি আপনার অনেকগুলা বিষয় রয়ে গেছে সেখানে। আপনি জুলাই সনদের ব্যাপার আছে, নির্বাচনের আগে সেটা হতে হবে, এটা যাদের দাবি তাদের কথা বলছি। আবার এনসিপির অনেকেই বলেছেন যে বিচার কার্যটার দৃশ্যমান দেখতে চাই, যেটা অগ্রসর হতে যাচ্ছে এবং চলমান একটা সুন্দর অবস্থায় যাচ্ছে। জামাত ইসলাম বলছে লেভেল প্লেইং ফিল্ড লাগবে। তো এই তারেক রহমানের সাথে লন্ডনে ডক্টর ইউনূস বৈঠক করবেন, তার এই বৈঠকটা কি ফলস্বরূপ হবে, নাকি এই বৈঠকে আরো রাজনীতিতে উত্তেজনা শুরু হবে? তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আবু হেনা রাজ্জাক, একজন আইনজীবী। পাশাপাশি কথা বলেছেন নাগরিক টিভির উপস্থাপক টিটু রহমান। তাদের মধ্যে তারা দুইজনই দুই গ্রুপের লোক, একজন ডক্টর ইউনূসের বিরোধী, আরেকজন ডক্টর ইউনূসের পক্ষের লোক। মোটামুটি এখানে আবু হেনা রাজ্জাকই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট বলেছেন। তারেক রহমানের সাথে বৈঠক করা কি দরকার ছিল? আর বৈঠকটা করলে পরবর্তীতে রাজনীতিতে কি হতে পারে? আর বৈঠকটা আমরা শুধু ওয়ান টু ওয়ান হবে, অর্থাৎ একান্তভাবে ডক্টর ইউনূস এবং তারেক রহমান সাথে থাকবেন। তো এই ওয়ান টু ওয়ান বৈঠকটা যদি হয়, আবার পর সেটা পাবলিক হয়, তাহলে ওয়ান টু ওয়ান এর বৈঠকে আসলে প্রয়োজন আছে কিনা, আর নাকি ওয়ান টু ওয়ান বৈঠকের মাধ্যমে আরো গোপন কিছু আছে যেটা হয়তো আমরা জানতে পারছি না? চলুন আমরা তাদের বিশ্লেষণ আগে শুনে আসি। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক স্বাগত জানাচ্ছি এডিটরস নোটের একটি বিশেষ এপিসোডে। আমি টিটু রহমান, নাগরিক টিভির মন্ট্রিয়াল স্টুডিও থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, আপনারা সবাই হয়তো জেনেছেন যে লন্ডনে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ভ্রমণ করছেন। সো আমরা আশা করছি, আমরা সংবাদে যা জানছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে একটি বৈঠক হওয়ার কথা আছে। সো আমরা এটা এভাবে সাজিয়েছি, লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক কি আশার আলো জাগাবে? এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই আমরা আপনাদের সকলের প্রিয় আলোচক এবং আইনজ্ঞ মিস্টার আবু হেনা রাজ্জাকি। রাজ্জাকি ভাই, আপনাকে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আছি ভালো। আপনাকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আপনার দর্শকদের সশ্রদ্ধ সালাম। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে, আমাদের 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 টক শোতে অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিষয়ে একদম আলোচনার বিষয়ে চলে যাই। তার কারণ হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে একটি ঘটনা, একটি সংবাদ চাউর হয়েছে, বিভিন্ন পত্রিকায় পত্রপত্রিকায় এসছে, মানব জমিন এক্সক্লুসিভ করেছে। লন্ডনে শুক্রবার সকালে একান্ত বৈঠক বসছে ডক্টর ইউনূস ও তারেক রহমান, এবং এটার সাথে সাথে আমরা জানতে পেরেছি কোথায় অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখছি 13 তারিখ হোটেল ডোরচেস্টারে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হবে। সো এখন আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এই বৈঠককে কেন্দ্র করে যে গুঞ্জন, আলোচনা, এবং এই দীর্ঘ 2 সপ্তাহে মূলত জাপানে প্রফেসর ডক্টর ইউনূসের বক্তব্য এবং পরবর্তীতে নির্বাচনের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আমরা হয়তো অবলোকন করলাম, আমরা বুঝতে পারলাম যে একটা দূরত্ব বোধহয় তৈরি হচ্ছে কিনা এই মানে প্রফেসর ইউনূসের সাথে। সো আপনি কি আশা করেন এই বৈঠকে এই দূরত্ব কি কমবে এবং একটি মানে ফলপ্রসূ সিদ্ধান্ত কি আসবে, যেটা আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক মাইলস্টোন হতে পারে? রাজ্জাকি ভাই। ধন্যবাদ টিটু ভাই আপনাকে, আপনার মাধ্যমে আপনার চ্যানেলের দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম। যেই প্রশ্নটা আপনি উত্থাপন করলেন, ইউনূস সাহেব এখন এই মুহূর্তে লন্ডনে আছেন, এবং আমরা জানি যে উনি যেখানেই যান না কেন পৃথিবীর, উনি ব্যস্ততম সময় পার করেন। এটা ওনার যোগ্যতা এবং বিশ্বে তার গ্রহণযোগ্যতা।
আমরা হয়তো বললে মানুষ বলে নিজের দেশকে বড় বলবে, এটা স্বাভাবিক, আমার দেশকে আমি ভালোবাসি বড় বলবো। কিন্তু রিয়েল বাস্তবতায় যদি আসি, পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কতটা আমরা সেখানে জানি। তো সেই অবস্থান থেকে আমাদের প্রফেসর ইউনূস সাহেবের যে বিশ্বব্যাপী অবস্থান, তাতে বাংলাদেশকে মানে বাংলাদেশটাকে এখন সবাই যেভাবে যত সহজে একসেপ্ট করে বা চিনে বা চিনতেছে বা সম্মান করতেছে, সেটা সত্যি একটা বিরল ঘটনা। পাশাপাশি যদি আমি এটা বলি যে একটা বিরল দেশের বিরল সরকারের বিরল সম্মান। এখন বলতে পারেন বিরল দেশ কেন? বিরল দেশ এই জন্য যে পৃথিবীতে এরকম কোনো দেশ নাই যে দেশে সরকার, যিনি সরকার প্রধান হিসেবে আছেন, তিনি সাংবিধানিকভাবে সরকার নন, তাকে সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্ট তাকে বানিয়েছে। প্লাস সংবিধানে যে সরকারগুলোর কথা বলা আছে, দুটো সরকারের কথা বলা আছে। একটা হলো নির্বাচিত সরকার, 300 এমপি হবে, তারপরে নির্বাচিত সরকার হবে। আর একটা হলো তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বলতে সংবিধানে এখন পর্যন্ত কোনো সংযোজন, সে কারণে সে বিরল বিরল সরকার। বিরল সরকার কেন বলি? যে এই দেশ এমন একটা দেশ যার অর্ধেক সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের ভিত্তিতে সরকার, আর অর্ধেক সাংবিধানিকভাবে নির্বাচিত সরকার। মানে একটা অংশকে দেশ থেকে যেতে বাধ্য করা হয়েছে, সে পালিয়ে গেছে, আর একটা অংশ রয়ে গেছে। এটা একটা বিরল সরকার, এবং বিরল সরকার বইলেই বিরল দেশ বলছি। আর বিরল সম্মাননা কেন? বিরল সম্মাননা হইলেই সবাই যাকে অনির্বাচিত সরকার বলে, সেই সরকার যখন লন্ডনের মাটিতে পা রাখলো, তাকে কিন্তু ব্রিটিশ রাজ পরিবারের প্রতিনিধিরা সম্মান জানাইছে, বরণ করেছে। আমরা নির্বাচিত সরকারের বেলায় সেটা দেখিনি। আবার বিরল সরকার সম্মাননা কেন বলছি? অতীতে কেউ ওই সম্মান পাননি, এবং ইউনূস সাহেব একদিন চলে যাবেন, তারপরে যিনি সরকার প্রধান হবেন, আমি আশা করতে পারি না এমন সম্মান তিনি পাবেন। সেই অবস্থাটায় আমরা নাই। যে কেউ হয়তো আমার উপরে গোস্বা করতে পারেন, ইয়ে করতে পারেন। সেই কারণে আমি বলছি বিরল দেশের বিরল সরকারের লন্ডনে বিরল সম্মাননা। এইবার আসেন আপনার প্রসঙ্গে আসি। আপনি যেটা বললেন যে ইতিমধ্যে লন্ডনে যাওয়ার আগে এবং আমাদের এখানে কোরবানির ঈদের আগের দিন বহুল প্রত্যাশিত নির্বাচনের যে তারিখ, সেই তারিখতে চেয়েছিলেন সবাই। এবং নির্বাচনের তারিখ চাওয়া খুবই যৌক্তিক। এবং দেশে গণতন্ত্র, সুস্থ গণতন্ত্র ফেরত আনতে হলে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কিন্তু সেখানে কতগুলো ঘটনা চলমান ছিল, যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক স্টেক হোল্ডার বলতে যাকে বুঝায়, সে বিএনপি, কোনো সন্দেহ নাই। আমি বহু আলোচনায় বলেছি যে বাংলাদেশে যদি রাজনীতিটাকে সুস্থ রাখতে হয় এবং সুস্থ রাজনীতিটাকে সুস্থভাবে রেখে একটা সুস্থ নির্বাচন করতে হয়, তাহলে 3টা স্টেক হোল্ডার বাংলাদেশে আছে। রাজনৈতিক স্টেক হোল্ডার হিসাবে সবচেয়ে বড় হলো বিএনপি। তারপরে দেশের এরকম ক্রাইসিসের সময় রেজিমেন্টেড ফোর্স হিসাবে সেনাবাহিনী একটা বিরাট রোল থাকে, সেই সেনাবাহিনী এবং প্রফেসর ইউনূস সাহেব বা তার সরকার, এই 3টার একটা সমন্বয় খুবই জরুরি। তার সাথে আপনি পাশাপাশি আনতে পারেন যে সেই এনসিপি বলেন বা ছাত্র যাদের কারণে, এদের সমন্বয়টাই একটা স্থির জায়গায় নিতে পারে। যাই হোক, শেষ পর্যন্ত বিএনপি যেখানে অটল ছিল ডিসেম্বরে নির্বাচন চাওয়া, জামাত যেখানে বলছিল আগামী রমজানের আগে হতে পারে, ঠিক সেখানে সেই সময়ে ইউনূস সাহেব ডেট দিলেন এপ্রিলের প্রথমার্ধে। এখন এই যে এপ্রিলের প্রথমার্ধে যে ডেটটা উনি দিলেন, সেই প্রথমার্ধের ডেট এইটায় যদি ডিটারমাইন্ড থাকেন বিএনপি, তাহলে তাহলে বাধ্য করতে হবে ইউনূস সরকারকে। আর যদি ইউনূস সরকার ডিটারমাইন্ড থাকেন যে উনি ওই সময়ের মধ্যে নির্বাচন করবেন, তাহলে সেক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে। এখন আসেন তারেক সাহেব। তারেক সাহেব হইল মধ্যমণি বিএনপির মতো একটা বড় দলের, এবং আমরা মনে করি তারেক সাহেবের সিদ্ধান্তই চূড়ান্ত। লন্ডনে পৌঁছানোর পর আমরা যখন দেখলাম দুটো ধারায় বিভক্ত বাংলাদেশের জনগণ, ওখানে যারা প্রবাসী হিসাবে থাকেন, তার একটা অংশ আওয়ামী লীগের, যারা ইউনূস সাহেবের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। আর একটা অংশ আমরা দেখেছি সুশীল সমাজ কিংবা ইন্টেলেকচুয়াল সমাজ কিংবা বাংলাদেশের প্রবাসী হিসাবে সাধারণ জনগণ, তারা আবার তাকে সাংঘাতিকভাবে সংবর্ধনা জানিয়েছেন। অর্থাৎ বাংলাদেশের জনগণ যেমন এন্টি আওয়ামী লীগ এবং এন্টি আওয়ামী লীগ এবং কি বলে
এনটি আওয়ামী লীগ একটা এবং ফেসিবাদের পক্ষ এবং বিপক্ষ শক্তি হিসেবে আসে, একইভাবে আজকে বিদেশে সেটাই হয়েছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এখানে আমরা যে টানাপোড়েনটা দেখছি, যে এই নির্বাচনের তারিখ ঘোষণা করার পরেও এখানে আমরা দেখেছি যে বিএনপি ঐক্যমত্যে আসে নাই, কিংবা তারা বলছে এটা জনতা মানতে চায় না বা জাতি মানবে না। যাই হোক, সেই বিতর্কে আমি যাচ্ছি না। জাতি মানবে কি মানবে না, জাতির সিদ্ধান্ত কোনো দলের এককভাবে দেওয়ার এখতিয়ার নাই। বাট যেহেতু তারেক জিয়া সাহেব এই দলটার কর্ণধার, এবং সেই হিসাবে আমি মনে করি যে বিএনপি হয়তো লন্ডনে এই তার মানে ইউনূস সাহেবের বিরুদ্ধে ডিসেম্বরে নির্বাচন চাই, ডিসেম্বরে নির্বাচন চাই, সেই স্লোগানটাও দিতে পারতো। কিন্তু তারেক জিয়া সাহেবের সাথে যেহেতু ইউনূস সাহেবের বৈঠক হবে মোটামুটি নিশ্চিত, সেক্ষেত্রে আমি মনে করি বিএনপি নিশ্চয়ই ধৈর্য ধারণ করেছে যে আমাদের কর্ণধারের সাথে কি দেখা হয়, দেখা হওয়ার পর কি কথা হয় সেখানে। এখন ইউনূস সাহেব আর তারেক জিয়া সাহেব যেখানেই বসেন না কেন, আমি এর আগে একটা টক শোতে বলেছি, পৃথিবীর দুইজন রাষ্ট্রনায়ক দুই দেশের যদি কোনো ভাঙাচুরা রেস্তোরাঁয় বসে, সেটাও কিন্তু চূড়ান্ত। কাজে তারেক জিয়া সাহেবের সাথে ইউনূস সাহেব বসবেন, এটা যতই সৌজন্য সাক্ষাৎ হোক না কেন, ইট মে বি এ টার্নিং পয়েন্ট। কারণ সেখানে নির্বাচন যে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে বলেছেন, অবশ্যই সেই বিষয়টা আসবে। কেননা তারেক সাহেবই ইতিমধ্যে বলছিলেন যে ডিসেম্বরের মধ্যে উনিও নির্বাচন চান। পাশাপাশি আপনার অনেকগুলা বিষয় রয়ে গেছে সেখানে। আপনার জুলাই সনদের ব্যাপার আছে, নির্বাচনের আগে সেটা হতে হবে, এটা যাদের দাবি তাদের কথা বলছি। আবার এনসিপির অনেকেই বলেছেন যে বিচার কার্যটার দৃশ্যমান দেখতে চাই, যেটা অগ্রসর হতে যাচ্ছে এবং চলমান একটা সুন্দর অবস্থায় যাচ্ছে। জামাত ইসলাম বলছে লেভেল প্লেইং ফিল্ড লাগবে। তো এই যে কতগুলা বিষয় আছে, সবকিছু বিষয় যদি আমরা মিলাই, সেক্ষেত্রে যদি এপ্রিলের নির্বাচনটাকে বর্তমান সরকার ধরে রাখেন যে এই সময়ের মধ্যে অনেক কিছু করা সম্ভব, জুলাই সনদ হয়তো সম্ভব হতে পারে। সংস্কারের বিষয়ে যদি বলি, ইউনূস সাহেব বলেছিলেন যে অল্প সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন, বেশি চাইলে জুনের মধ্যে নির্বাচন। তো সেক্ষেত্রে এপ্রিলের প্রথমার্ধে যাওয়ার মানে এটা ইন্ডিকেট করে যে বেশিরভাগ সংস্কারই হবে, কেননা অল্প সংস্কার তো ডিসেম্বরের মধ্যেই উনি থাকতেন। এই যে কতগুলো বিষয় আছে, এই সবগুলা বিষয় নিয়ে সবচেয়ে ভালো সিদ্ধান্ত দেওয়ার যে ক্ষমতাধর দলটা, সেটাই হলো বিএনপি, এবং সেখানে তারেক জিয়া। সেই তারেক জিয়া সাহেবের সাথে যখন ইউনূস সাহেবের দেখা হবে, কোনো সন্দেহ নাই এটা একটা টার্নিং পয়েন্ট। এবং সেখানে যদি সিদ্ধান্ত হয় যে তারেক জিয়া সাহেব যদি মেনে নেন যে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন, তাইলে আমরা বাংলাদেশের পলিটিক্যাল সিনারিও দেখবো একরকম। আর যদি উনি ডিসেম্বরে নির্বাচনের ব্যাপারে অটল থাকেন, দেখবো আর এক রকম সিনারিও। অর্থাৎ দুইজন যদি দুইজনের সিদ্ধান্তে অটল থাকেন, অর্থাৎ ইউনূস সাহেব এপ্রিলে নির্বাচন দিবেন, তারেক জিয়া সাহেবরা ডিসেম্বরে নির্বাচন চান, এই যে অটল থাকার মানে হচ্ছে তাহলে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে ইউনূস সাহেবকে বাধ্য করতে হবে ডিসেম্বরের নির্বাচন। আর যদি তারেক জিয়া সাহেব মনে করেন যে না, আমরা দেশে সুস্থ গণতন্ত্র ফেরত চাই, আমরা একটা সম্মানিত লোককে এনেছি, এবং তাতে যদি উনি যদি এপ্রিলের প্রথমার্ধে অথবা ওটাকে মেনে নিয়ে একটু আগাইতে পারেন, যদি রোজার আগে করতে পারেন, সেটা যদি মেনে নেয়, তাহলে আমরা মনে করি যে আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে যেতে পারি এবং একটা সুস্থ নির্বাচন তখন আশা করতে পারি। সুতরাং সেই হিসাবে তারেক জিয়া সাহেবের সাথে ইউনূস সাহেবের সাক্ষাৎটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি যতটুকু জেনেছি যে বিশেষ করে সরকারের পক্ষ থেকেই নাকি আগ্রহ ছিল তারেক জিয়া সাহেবের সাথে সাক্ষাৎ করা। যদি এটাও হয়ে থাকে, সেটাকে আমি সাধুবাদ জানাই, এই কারণে আলোচনার কোনো বিকল্প নেই। আপনি যদি আলোচনা না করেন, আমি দূরে এই জায়গাতে থাকেন। আপনাকে একটু প্রশ্ন করতে চাই। আপনি অনেকক্ষণ বললেন, আপনি টার্নিং পয়েন্ট বলেছেন দুইবার, এবং বিষয়টা হচ্ছে আপনি বাংলাদেশকে বিরল একটা মানে বলছেন, হুইচ ইজ গুড আসলেই। কারণ বাংলাদেশে যা সম্ভব পৃথিবীর কোথাও সেটা সম্ভব না, এটাও ঠিক। এখন প্রশ্ন হচ্ছে তারেক জিয়া গণতন্ত্রের ভাষাটা কি? মানে আমরা তো গণতন্ত্র প্র্যাকটিসই করিনি, মানে যতটুকু গণতন্ত্র আমরা প্র্যাকটিস করেছি আমাদের জন্য পর্যাপ্ত না। গণতন্ত্রের ভাষা কিন্তু আমরা নিজেরাও, মানে গণতন্ত্রের ভাষায় আমরা নিজেরাও কিন্তু কথা বলি না। আমরা এটাকে বলি অনেক সময়, আমরা নাম দিছি
যে এটাকে নাম দিয়েছি আমরা হাসিনাগিরি করি। অনেক সময় খুব ভালো লাগে হাসিনাগিরি করতে আমাদের সবাই, কিন্তু কম বেশি আমরা এক একজন স্বৈরতান্ত্রিক মানসিকতার প্রকাশ ঘটাই। গণতন্ত্রের ভাষাই তো হচ্ছে আলোচনা, আলোচনার বাইরে গণতন্ত্র নিষ্ফল। কে মানে আপনি যেমন বললেন যে আগ্রহ দেখিয়েছে ইউনূস সাহেব, আমি তো তাকে স্যালুট জানাই, কারণ এই যে আগ্রহ মিটিং এর জন্য, অর্থাৎ তারেক রহমানের সাথে উনি বসতে চান, এটার অর্থ হচ্ছে উনার আন্তরিকতা আছে, এর জন্য তো তাকে ধন্যবাদ পাওয়ার উনি যোগ্য, অবশ্যই ডেফিনেটলি। কারণ উনি কিন্তু জানে যে গণতন্ত্রের মূল বিষয়টাই হচ্ছে আলোচনা, ডায়ালগ, কথাবার্তা বলা। আর আপনি যেটা বললেন যে ওই যে উনি যদি মানে একদম অটল থাকে, না আমি জুলাই, না না না, উনি অটল থাকবেন কেন? কিংবা বিএনপি বা অটল থাকবে কেন যে ডিসেম্বরেই করতে হবে? এই আলোচনা করে একটা জায়গায় তো আসবে। তো ওই আলোচনাটাই আমি আপনার কাছে জানতে চাই যে আপনি কি মনে করেন যে আলোচনাটা, এবং আমি মনে করি, আমি প্রস্তাব করছি বা আমি বলেছি, আমি আমার স্ট্যাটাসেও লিখেছি, এই দুজনের বৈঠকটা একান্তে হওয়া উচিত। অর্থাৎ এখানে শুধু দুজনই থাকবে, দুজন থাকবে, অর্থাৎ প্রফেসর ইউনূস এবং তারেক রহমান সাহেব, আর কেউ থাকবেন না। ওনারা দুজন আলোচনা করবেন, ওনাদের মনের ক্ষোভ, মনের ভালোবাসা, মনের সবকিছু উজাড় করে দেবেন। তার কারণ এন্ড অফ দ্য ডে প্রশ্নটা হচ্ছে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা দেখতে চাই, আমরা আইনের শাসন দেখতে চাই, আমরা আমাদের দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পেতে চাই, তাই তো? তাহলে এখন আমি আপনার কাছে জানতে চাই, আপনি কি কতটুকু আশাবাদী যে এই মানে ধরেন আলোচনা ভেস্তে গেল, হলো না, মতের মিল হলো না, তাহলেও তো আমাদের জন্য দুঃসংবাদ। তো আপনি কি চান, আপনি চান কি, ওটা আমি জানতে চেয়েছি যে আলোচনাটা আপনি ধারণা করছেন কতটুকু ফলপ্রসূ হবে, এটা আপনার কাছে জানতে চাই। আচ্ছা, আপনি যেটা বললেন, একটা কথা বলছেন আপনি কি, যে একান্তে দুজনের আলোচনা হোক, এই যে একটা কথা বললেন, আমরা এমন একটা জায়গায় আছি, আপনি যখন মানুষের যখন আস্থা চূড়ান্ত থাকে না কারোর উপরে, যে রাজ্জাকি মিথ্যা বলে না, টিটু সাহেব মিথ্যা বলে না, এইরকম আস্থার জায়গায় যদি আমরা আসতে পারতাম, তাহলে কিন্তু ওয়ান টু ওয়ান আলাপটা একরকম। কেননা আমি দেখি পতিত সরকার যে চলে গেছে, বলছে পদত্যাগ পত্র দিছে, এখন কথা হচ্ছে পদত্যাগ পত্র দেয় নাই। তারপরে কি যে রাষ্ট্র কি শুনেন, তারপরে বলছে প্রধান বিচারপতি বলছে ইউনূস সাহেব, ইউনূস সাহেব না, অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে। সেটা নিয়ে কথা আসলে কোথায় কোন বিচারপতি ছিল? এই যে আমাদের দেশ, এই যে আমাদের প্র্যাকটিস, আমাদের কারোর উপরে আস্থা নাই, আস্থা নাই এই প্রশ্নগুলো দাঁড়ায়, আস্থা নাই প্রশ্নগুলো দাঁড়ায়, এবং সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় সাংঘাতিকভাবে উপস্থাপিত হয়। কেন বলছি আমি, এখন ধরেন ওয়ান টু ওয়ান পৃথিবীর কেউ নাই, শুধু তারেক সাহেব আর ইউনূস সাহেব। তাইলে ইউনূস সাহেব যদি বলেন যে আমাকে তারেক জিয়া সাহেব এই কথাগুলো বলেছেন, তাহলে এটা যদি বিএনপির এখানে যারা এই যে মনে করেন বাংলাদেশে যারা কাজ করে, কারণ এখানে দুইটা ব্যাপার আছে, যদি তারেক জিয়া সাহেবের সাথে ইউনূস সাহেবের দেখা করার মানে কিন্তু ইউনূস সাহেব একটা জিনিস ভেরিফাই করতে পারবেন, বিকজ এইখানে যে বিএনপির পক্ষে যারা রিপ্রেজেন্ট করেন, তারা যে টাইম টু টাইম ইউনূস সাহেবের সাথে দেখা হয়েছে এবং কথা হয়েছে, কি কি কথা হয়েছে সেগুলো ইউনূস সাহেবের মনে আছে। একইভাবে তারেক জিয়া সাহেবের সাথে উনি যদি দেখা করতে পারেন, মানে দেখা করেন, করার পর কিন্তু এই আলোচনা আসলে ভেরিফাই করা সহজ হবে দুই পক্ষের কাছে। অর্থাৎ তারেক জিয়া সাহেব এর বক্তব্য আর বাংলাদেশে যারা ফিজিক্যালি তার সাথে দেখা করে বক্তব্য, সেটা অভিন্ন কিনা, এটা একটা ব্যাপার। আবার তারেক জিয়া সাহেবের সাথে ইউনূস সাহেবের কি বক্তব্য এবং ইউনূস সাহেবের সাথে এদের কি বক্তব্য, সেগুলো অভিন্ন কিনা, এটা টালি করা যেতে পারে। কিন্তু যখন দেশে এসে যদি ইউনূস সাহেব বলেন তারেক জিয়া সাহেবের সাথে আমার এই কথাগুলো হয়েছে, সেটা যদি এখানে এক্সিস্টিং না, আমি এখানে একটা জিনিস হয়তো যোগ করতে চাই, যে আপনি যাই আলোচনা হোক না কেন, একটা যৌথ বিবৃতি আমরা আশা করব, যেটা হয়তো তারেক রহমানের পক্ষ থেকে কেউ দেবে এবং প্রফেসর ইউনূসের পক্ষ থেকে সরকারি
ওনার যে সহকারী আছে তারা দেবে। সো যৌথ আচ্ছা, একটা না বিবৃতি না, যদি আমরা ওখানে পাই তাহলে আর রাখেন। এটা নিয়ে আর ঝামেলা হওয়ার কোনো কিছু নেই। তাইলে আমি বলি, যৌথ বিবৃতি যখন আপনি দিতে পারেন, তখন তো আর 1-to-1 আলাপের প্রয়োজন নাই। তখন 5 জন থাকলেও যা, 2 জন থাকলেও তা, 3 জন না না থাকলে না, এক। আমি যেমন আপনি কিন্তু ওয়ান টু যৌথ ওয়ান বলার বিবৃতি। পিছনে কারণটা আমি আপনাকে ব্যাখ্যা করলাম। হ্যাঁ হ্যাঁ, সেটা আপনি হচ্ছে যেটা এমন বলছেন আমি কিছু ঘটনা আমি আছে, আমি বুঝছি আপনার আমি যদি বুঝছি ধরেন প্রফেসর ইউনূস তো ভাই বয়স্ক একজন মানুষ, তাই না? উনি না আমাদের শ্রদ্ধার পাত্র, উনি খুব রেসপেক্টেড মানুষ। না না, সেটা ঠিক এখন আছে, প্রশ্ন আপনার হচ্ছে, কথাটা আমি মনে করি যে তারেক জিয়া এবং উনি বাপ ব্যাট মানে পিতা এবং পুত্রের মতো তাদের দুজনের বয়স। তো এখন সেই আলাপ, সেটা রাইট, সেই সেই যদি প্রেক্ষাপটে কোনো ইমোশন থাকে সেই ইমোশনটা ওনারা নিজেরা মিট করুক, ওইটার জন্য আমি বলেছি 1-to-1। আপনি ওই ওই সেন্সে যদি বলেন তাহলে ঠিক আছে। 1-to-1 যদি আলাপ হয়, সেক্ষেত্রে পিতা পুত্র তুল্য 2 জন মানুষ, সেখানে যদি ইউনূস সাহেবের কান্না ভেজা চোখ হয়, কিংবা তারেক জিয়ারও কান্না ভেজা চোখ হয়, একে অপরকে সান্ত্বনা দিতে পারবেন, তারপরে দুজনে একটা জায়গায় আসতে পারবেন। এক্স্যাক্টলি, এটাই আমি চাচ্ছি। সেটা যদি হয় সেটা ঠিক তারপরে আছে। আপনি সবাইকে নিয়ে বসেন, হ্যাঁ, মিটিং করেন। সেই হিসাবে আপনি ইনডোরে আধা ঘন্টা 1 ঘন্টা পার করে 2 জন মিলে চিন্তা করে যে আমরা একটা জায়গায় যাব, সে চিন্তা করলে করতেও পারেন, এবং সেটা করলে খুবই ভালো হয়। আমি খুবই ভালো বলছি হয়। আমার, হ্যাঁ, খুবই ভালো হয়। এবং এক্স্যাক্টলি। আমরা আশা করব না কেন, হইলে তো ভালো হয়। ভালো কাজ এমন একটা কাজ, কিন্তু আমি আশা করি, আপনি আশা করবেন না কেন? কারণ শেখ হাসিনা চলে যাবে, এটা যেমন আমরা আশা করতে পারিনি, সেখানে ইউনূস সাহেব আসবেন, এটাও আশা করতে পারিনি, আবার তারেক জিয়া সাহেবের সাথে উনি বসবেন, সেটাও আশা করতে পারিনি। সবই এক্স্যাক্টলি। হচ্ছে, কিন্তু আপনি আপনি টিউলিপের সাথে যে ওনার দেখা হচ্ছে না, হবে না, এটা বোধহয় আগামী তারা জানছেন, তাই হয়তো স্লোগান দিছেন, তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছেন। এটা হলো তাদের স্বতঃসিদ্ধ ক্যারেক্টার। কারণ তাদের টার্গেট ছিল, সাক্ষাৎ হইলে হয়তো মাপ চাইবে যে আমি এই দুদকে এই সব নাই, ইত্যাদি ইত্যাদি। এটা নিশ্চিত হওয়ার পর বিক্ষোভ আচ্ছা, প্রকাশ করছেন। ওই প্রসঙ্গ আছে আপনার কাছে, আমি ওই প্রসঙ্গে পরে কথা বলবো আপনার কাছ থেকে। বলেন না, ঠিক আমি আছে। এই জায়গাটা একটু আমি পরিষ্কার হতে চাই। এই জায়গাটায় তারেক জিয়া সাহেব এবং ইউনূস সাহেব একান্ত যদি বৈঠক হয়, সেটা ব্যক্তিগতভাবে আমার কাছেও গ্রহণযোগ্য। এবং ফাইনালি 2 জন যদি একটা জায়গায় এসে একটা জায়গায় সিদ্ধান্ত নিয়ে যৌথ বিবৃতি দিতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় এই কারণ দেশের কি, আমি রাজ্জাকি ভাই আমি বলি, এরকম ঘটনা আমাদের রাজনৈতিক ইতিহাসে খুব কম ঘটেছে, মানে আমার স্মৃতিতে খুব কম। আমি মনে করি এর পুরোটাই দুপক্ষ আমি বলছি এই জন্যই যে প্রফেসর ইউনূস সাহেবের পক্ষ এবং বিএনপির পক্ষ, এই দুই পক্ষই যদি মানে এই আলোচনাকে, এই মিটিংকে ঐতিহাসিক করা যায়, তাহলে আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এটি একটি মাইল ফলক হবে এবং বাংলাদেশের মানুষের জন্য একটি শুভ সংবাদ হবে। এবং মানে এই জন্যই আমি এই বিষয়টার উপরে বেশি আশা ব্যক্ত করতে চাই, এবং যেটি আপনিও করছেন। অফকোর্স, আপনি আলোচনার তো কোনো বিকল্প নাই রে ভাই। আপনি বারবার আলোচনা করেন, সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই, বারবার আলোচনা করে একটা জায়গায় পৌঁছানোটাই হলো আমাদের লক্ষ্য। সিম্পল। সুতরাং সুতরাং ইউনূস সাহেবের সাথে তারেক জিয়া সাহেবের সাথে এই বৈঠক এই মুহূর্তে আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ। এবং সেই সিদ্ধান্ত যদি এমন একটা সিদ্ধান্ত আসে এবং সেটা হবে, তাহলে অবশ্যই সেটা বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে টার্নিং পয়েন্ট হবে, এটা আমি মিন করছি। এক্স্যাক্টলি। এবং আমার কাছে মনে হয় যে নির্বাচনের তারিখ কিংবা সময় এটু কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে দুই পক্ষের আন্তরিক আলোচনা এবং ডায়ালগ, কথা বলা, এটি খুব জরুরি। আর আমি একটা তথ্য আপনাকে দিতে চাই। তথ্যটি হচ্ছে, আমরা অনেক কিছুই বলি কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই। সেটি হচ্ছে, আপনি হয়তো নিশ্চয়ই জানেন, হয়তো ইতিমধ্যে জেনেছেন, যে আমাদের মানে ধরেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হস্তক্ষেপে প্রধান উপদেষ্টার বিষয়ে বিএনপির অবস্থান পরিবর্তন, এটি সংবাদ আমরা পেয়েছি। এটি কিন্তু সত্য ঘটনা যে এই আমরা যতটুকু আমাদের কাছে তথ্য আছে যে বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপের কারণে হয়তো এই পরিস্থিতিটা তৈরি হচ্ছে, যে এই পরিস্থিতিটা হয়তো একটা
একটা রেশারেশির দিকে চলে যাচ্ছিল, এটাকে একটি বিন্দে নিয়ে আসা এবং একটি সফল জায়গায় নিয়ে আসার পেছনে বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপ এটি সত্যি যুগান্তকারী। কারণ আমরা কিন্তু বেগম খালেদা জিয়াকে ভুলে যাই। আমি একটা ছোট্ট ভিডিও আপনাকে দেখাতে চাই, যে ভিডিওটা আমি যখন প্রফেসর ইউনূস সাহেব পদত্যাগ করছেন বলে উনি 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 জানালেন, তখন আমার করা তখন একটি টক শোতে, একটি শোতে আমি বলেছিলাম, আমি ওইটা একটু আপনাকে শোনাতে চাই, তারপরে আমি পরবর্তী আলোচনায় যেতে চাই। আমি শুরুতে বলেছি আমি চাই না যে প্রফেসর ইউনূস চলে যাক, কারণ প্রফেসর ইউনূসের যে বিশ্বব্যাপী পরিচিতি, প্রফেসর ইউনূসের যে বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা, এটাই আমাদেরকে মানে কি বলবো, আমাদেরকে উৎসাহিত করে, আমাদেরকে অনুপ্রাণিত করে। কিন্তু উনি যদি একান্ত না থাকতে চায় তাহলে উনি চলে যাবেন, ওনার বিকল্প তৈরি হবে, ওনার বিকল্প কেউ না কেউ আসবে, হয়তো উনার মতো চালাতে পারবে কিনা জানি না, বা উনার চেয়ে ভালো চালাতে পারে, আবার উনার চেয়ে খারাপও চালাতে পারে, তাই না? কিন্তু বিকল্প নাই, এ কথাটি সত্য না। আরেকটি কথা আমি বলতে চাই, এখানে ছোট্ট করে একটি নোট দিতে চাই। আমরা কেন ভাবছি যে প্রফেসর ইউনূসের বাইরে আর কেউ নেই, দেশ রসাতলে চলে যাবে, ধ্বংস হয়ে যাবে? কেন রে ভাই, কেন এটা আমরা ভাবছি? আর কোনো যোগ্য লোক নাই? আছে তো, অনেক যোগ্য লোক আছে বাংলাদেশে, অনেক আছে, তারা দায়িত্ব নেবে, অসুবিধা নেই। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে যদি দেশের কোনো সংকট আমরা মনে করি যে সংকট আমাদের সামনে, আমরা একটা শব্দ, একজন ব্যক্তিকে কেন ভুলে যাই? উনি এখন শুধু বিএনপির নেত্রী না, উনি গোটা বাংলাদেশের নেত্রী। বিএনপি যদি এখন ভুল করে বলে এটা আমাদের নেত্রী, এটা ভুল। আমরা বেগম খালেদা জিয়াকে ভুলে যাই কেন? যদি বাংলাদেশ কোনো সংকটময় পরিস্থিতির মধ্যে পড়ে, তাহলে আমাদের সামনে বেগম খালেদা জিয়া আছেন, উনি এখনো সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমরা ভুলে যাই কেন যে আমাদের সামনে একজন মানে পরীক্ষিত নেত্রী আছে, যেই নেত্রী এই ফ্যাসিস্ট শেখ হাসিনার দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, সবচেয়ে বেশি ধিক্কৃত হয়েছে। ঠিক আছে, সুতরাং আমরা বেগম খালেদা জিয়াকে ভুলে যাই কেন? যদি দেশে কোনো সংকট সৃষ্টি হয়, আল্লাহ না করুক, তাহলে আমাদের দেশের একজন নেতৃত্ব এখনো জীবিত আছে, বেগম খালেদা জিয়া। উনি উদ্ধার করবেন বাংলাদেশকে, অসুবিধা কি? ভয় করেন কেন আপনারা? প্রফেসর ইউনূস চলে গেলে একেবারে রসাতলে চলে যাবে দেশ, কেন? কে বলছে আপনাকে? অবশ্যই যাবে না। ঠিক আছে, সো শেষে আমি এতটুকু বলতে চাই, স্যার আপনার প্রতি আমার অনুরোধ, আপনি যে দায়িত্বটা নিয়েছেন, এই দায়িত্ব ফেরে আপনি পালিয়ে যেন না, আপনি পদত্যাগ করেন না। এটি একটি ব্যাড রেফারেন্স হবে আপনার জন্য। আপনার মন্তব্য জানতে চাই। আপনি যে বিষয়টা উপস্থাপন করলেন, আমি আপনাকে বলছি যে বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপে এই যে আলোচনা এবং এই যে দুই মেরুকে এক জায়গায় নিয়ে আসার পেছনে বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপ আছে, এটি সত্য, এটি আমি বলার চেষ্টা করছি। না ঠিক আছে, বেগম খালেদা জিয়া যদি এই উদ্যোগটা নিয়ে থাকেন যে অ্যাবাউট দ্য মিটিং বিটুইন তারেক জিয়া এবং আমাদের ইউনূস সাহেব, এই উদ্যোগটা উনি নিয়ে থাকলে নিঃসন্দেহে একটা ভালো কাজ করেছেন, কোনো সন্দেহ নাই। কিন্তু এর সাথে যেটা আপনি যুক্ত করতে চাচ্ছেন যে ইউনূস সাহেব চলে গেলে বিকল্প নাই, সেটার সাথে আপনি ওপিনিয়ন দিতে পারেন, সেটার সাথে যে সব গোটা দেশ। না আমি চাচ্ছি না, এটা আমার ওপিনিয়ন, অবভিয়াসলি আমার ওপিনিয়ন। সেটাই বলছি, সেটা শুধু আপনার ওপিনিয়ন। এখন আপনার ওপিনিয়নটাকে দেশবাসী যদি একসেপ্ট করে সেটা তো অন্য কথা। এখন আমরা মনে করি সিম্পল, আমি এই জায়গাটায় থাকতে চাই যে বেগম খালেদা জিয়ার উদ্যোগে যদি তারেক জিয়ার সাথে এই বৈঠকটা নিশ্চিত হয়ে থাকে, সেটা আমি সাধুবাদ জানাই, এবং আলোচনার কোনো বিকল্প নাই। আপনি যে বেগম জিয়ার কথা বললেন, কালকে তাকে আরেকজনে মানবে না, বিকজ উনি তো
উনি তো একটা দলের প্রতিনিধি হিসাবেই আপনার দীর্ঘ সময় পার করেছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর সে সমস্ত দেশের 18 কোটি লোকের প্রধানমন্ত্রী হন। কিন্তু যখন আপনি প্রধানমন্ত্রী থাকেন না, নির্বাচনের বাইরে থাকেন, তখন আপনি একটা নির্দিষ্ট দলের দলনেতা হিসেবে বা দলনেত্রী হিসেবে থাকেন। সুতরাং সেটা যদি আপনি ওইভাবে বলেন, সেটা আমি জানি না। আহ, আমি সিম্পল ওইখানেই বলতে চাই, এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই এবং আমি সেলুট জানাই। যদি বেগম জিয়ার হ্যাঁ, কিন্তু এখানে প্রশ্ন প্রশ্ন ইয়ে থাকে। প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের সভাপতি ছিলেন আহ, আহ, শেখ মুজিবুর রহমান, তাই হুম, না? ছিল, কিন্তু হ্যাঁ ছিলেন। যুদ্ধের নেতৃত্ব তো উনি দিয়েছেন, তখন তো এই প্রশ্নটা আসেনি যে উনি তো আমরা আওয়ামী লীগের সভাপতি, ওনার কথায় যুদ্ধে যাব কেন? না 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 না, আমি আমার দেখা বাংলাদেশ, না না আমি না, আমি যতটুকু দেখেছি। আপনি যে যুক্তিটা দিলেন সেই যুক্তির পাল্টা আমি এটা দিলাম, মানুষ তো বলতেই পারে। হ্যাঁ, না না, সেটাই বলছি, মানুষ বললে আপনার সেটা হজম করতে আচ্ছা, হবে। এটা মানুষ এটা তো বলবেই, না মানুষ না তো বলতেই বলবে। পারে সবাই। কিন্তু হুম। কিন্তু আমি বলি, আমার দেখা বাংলাদেশ যতটুকু দেখছি, তখন যিনি যখন ক্ষমতায় ছিলেন এবং যিনি যখন ক্ষমতায় গিয়ে দল বানান বা ক্ষমতার বাইরে থেকে দল বানান, যিনি যখন ক্ষমতায় ছিলেন তিনি দলীয় কাঠামোর মধ্যেই ছিলেন। আমি এমন কাউকে দেখিনি এ পর্যন্ত এটা এটা যে, আমাদের জন্য ব্যর্থতা, এটা না আমাদের না, জন্য। আমি এখন পর্যন্ত বাংলাদেশে কাউকে দেখিনি যে ক্ষমতায় এসে উনি সবার কাছে গ্রহণযোগ্য হয়েছেন। আমরা দেখেছি যেমন সবার জন্য গ্রহণযোগ্য হলে আহ, একটা দল ক্ষমতায় চলে গেলে ওই দলগুলোর যে 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 লোকগুলা যেখানে থাকে সেখানে অন্য দলের লোক বসে যায়, আবার সে চলে গেলে ওরা এসে বসে যায়। এরকম আমরা দেখি নাই। দেখছি, কিন্তু আমরা এইরকম দেখছি, কিন্তু এইটা দেখি নাই যে দল মত নিয়ে। আমরা বরং এটা দেখেছি, এমন হয়েছে প্রধানমন্ত্রী একজন 5 বছর 7 বছর 10 বছর ছিলেন, আরেকজন প্রধানমন্ত্রী যে অঞ্চলের, সেখানে উন্নয়ন হয় নাই। আবার উনি যখন ওই অঞ্চলের প্রধানমন্ত্রী অঞ্চল থেকে এসে প্রধানমন্ত্রী হয়েছেন, তখন তার অঞ্চলের উন্নয়ন হয়েছে, অন্য অঞ্চলে হয় নাই। মেয়ররা বরাদ্দ পায় নাই, এগুলো আমরা দেখেছি। কাজে দেখেছি, right? যেটা আপনি বলতেছেন মানে এটা উদার মানে চিন্তা না। মানে রাজনৈতিক না, গণ্ডি থেকে আপনি আমরা নিজেকে বের করতে পারিনি। সোজা কথা হচ্ছে, আপনি যদি ওইভাবে আসেন, প্রথম দেখতে হবে আমরা কোথায় আছি। আমাদের সূত্রটা হইলো, সংজ্ঞাটা কাগজে কলম কি, ব্যক্তির চেয়ে পরিবার বড়, পরিবারের চেয়ে দল রাইট, বড়, দলের চেয়ে দেশ বড়। রাইট, প্র্যাকটিক্যালি দেশের ট্রু, চেয়ে দল বড়, দলের চেয়ে পরিবার বড়, পরিবারের চেয়ে ব্যক্তি বড়। রাইট। এখান থেকে আপনি এখনো বেরোইতে পারেন নাই। বেরোতে সো পারিনি, যেটা, বেরোতে হ্যাঁ, পারিনি। তা না হলে যখন 5ই আগস্টের ঘটনা ঘটলো, তখন বাংলাদেশে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের নাম কেন আসলো না যে মিস্টার এক্স রে বসান? আসে নাই কেন? এক্স্যাক্টলি, কেন এক্স্যাক্টলি। আসে নাই? যেহেতু আসে নাই, সুতরাং আপনি ইউ ক্যানট মেক এনিবডি যে সবার জন্য তিনি, সবার জন্য আপনি এই মুহূর্তে পেয়েছেন আপনার ইনুসকে। আবার আমরা যুদ্ধের পর পর সবার জন্য পেয়েছিলাম বঙ্গবন্ধুকে। আপনি ওইভাবে যদি আসেন, সুতরাং না ইট না, ইজ ঠিক ভেরি আছে, টাফ। ইউ রাইট, ইউ রাইট। যেভাবে আপনি বলছেন, এটা আপনি এটা ভালো থিঙ্কিং, চিন্তাটা ভালো, কিন্তু না, প্রশ্ন হচ্ছে, আপনি চিন্তা ভালো করবেন না কেন রাজ্জাকি ভাই? আমি দেশের আমি তো ভালোর জন্য তো চিন্তা ভালো করতে হবে, এছাড়া তো আপনি কনজারভেটিভ যদি হয়ে যান, আপনি যদি না না, উদার না হন, তাহলে তো আমি শুরু গণতন্ত্র কেন, কোনো তন্ত্রই আ- আমি সম্ভব না। আপনাকে আমি আপনাকে শুরুতেই বলে দিছি, বিরল দেশের বিরল সরকারের বিরল সম্মান। বাংলাদেশে এখন পর্যন্ত দৃশ্যমান কোন সরকার নেক্সট আসবেন আর এই বিরল সম্মান পাবেন, অনির্বাচিত হওয়ার পর রাজ পরিবারের লোকে না, সম্মান কিন্তু দেয়। আমি কেন বলছি এই কথাটা রাজ্জাকি ভাই, হুম, বিকল্প দেখান। আমরা দীর্ঘ 16 বছর শুনে এসেছি শেখ হাসিনার বিকল্প দেখান। তো শেখ হ্যাঁ, হাসিনার বিকল্প আমরা তো প্রফেসর ইউনূসকে পেয়েছি। এখন আপনি বলছেন প্রফেসর, না এখন না না আপনারা না, বলছেন প্রফেসর ইউনূসের বিকল্পকে এ- দেখেন। আমি একটা এখানে আমি ছোট্ট, না, এই দেখেন, আমি দেখাচ্ছি আপনাকে, না দেখেন। না না, আমি আপনাকে এই যে বলে নিই। অসভ্য, বর্বর, বেহায়া, ভোট ডাকাত, দর্শনকারী, লুটেরা, দুর্নীতিগ্রস্ত, সকল প্রকার খারাপ কাজের চ্যাম্পিয়ন সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার বিকল্প দেখান। এটা হ্যাঁ, আমরা বহুবার দেখাইছি। না না, সেটা ঠিক আছে। এই আপনি এই যখন না শব্দটা না থাকলে না না, স্বৈরতান্ত্রিক শব্দ, রাজ্জাকি ভাই। আমি বলি বিকল্প শব্দটা এখানে প্রয়োগ করা সঠিক হচ্ছে না। এক্সাক্ট, রাজ্জাকির বিকল্প টিটু নয়, টিটুর বিকল্প রাজ্জাকি নয়। এটা এক্সাক্ট, হলো রাজ্জাকি চলে যাওয়ার পর তার জায়গাটা কে পূরণ করে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সেই পূরণ করা ব্যক্তি রাজ্জাকির চেয়ে ভালো হতে পারে, রাজ্জাকির চেয়ে খারাপ হতে পারে। আপনি ট্রু। বিকল্প নয়, বিকল্প হইলে তো হাসিনার বিকল্প ইউনূস মানে আরেক হাসিনা।
ইউনুসের বিকল্প হ্যাঁ, ইউনুসের বিকল্প রাজনীতি মানে বলা উচিত না, রাইট? হ্যাঁ, আপনি আমার বাবা মরে গেলে আমার ফ্যামিলি কিভাবে চলবে এটা ভিন্ন কথা। বাবা চলে গেলে কোনো না কোনো ভাবে চলে। হাসিনা চলে গেছে, শূন্যস্থান পূরণ করেছে এই দেশের মানুষ ইউনুসকে দিয়ে, এবং ইউনুস সাহেব চলে গেলে এটা খালি থাকবে না। ইউনুস সাহেব চলে গেলে ওই শূন্য স্থানে আপনি আসতে পারেন, আপনি যোগ্য মানুষ তো ভাই। না 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 না, আমি যোগ্য বলছি না, আমি বলছি জায়গাটা খালি থাকবে না। প্রশ্ন হচ্ছে ইউনুস সাহেব চলে গেলে জায়গাটা খালি থাকবে না। এখন ইউনুস সাহেব চলে গেলে ইউনুস সাহেবের যে বিশ্বে যে গ্রহণযোগ্যতা, তার চেয়ে আরো বেশি গ্রহণযোগ্য কোনো ব্যক্তি আসবে কিনা, নাকি তার চেয়ে অগ্রহণযোগ্য ব্যক্তি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কিন্তু বিকল্প কারো কেউ নয়। রাইট। সো এই আমরা একটু সামারি করি, সেটা হচ্ছে তাহলে এই তারেক রহমান এবং আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের এই বৈঠকটা আমাদের রাজনীতিতে একটি ইতিবাচক ঘটনা হয়ে উঠুক, এটাই আমরা আশা করব, তাই না রাজ্জাক ভাই? এটাই তো অফকোর্স আপনি আশা তো করবেনই, ভালোটা আশা করাই তো উত্তম, কেন আশা করবেন না? আপনি মানুষ তো আশা নিয়েই বেঁচে থাকে, তাই না? আমরা আশা দেখি, আমরা ভালো জিনিস দেখতে চাই, ভালো স্বপ্ন দেখতে চাই, এবং এই টার্মোয়াল সিচুয়েশন থেকে ইউনূস সাহেব যতক্ষণ থাকেন তাকে সবাই কোঅপারেট করুক, এবং তারেক জিয়া সাহেবের মাধ্যমে একটা সমঝোতা বা একটা সুন্দর আলোচনার মাধ্যমে যদি আমরা একটা জায়গায় পৌঁছে যেতে পারি রাজনৈতিক ভাবে, এর চেয়ে ভালো সমাধান কি হতে পারে? এক্স্যাক্টলি। এবং আমি মনে করি যে তারেক রহমানের, আমরা এতটুকু বলতে পারি যে অন্তত প্রফেসর ইউনূসকে সহযোগিতা করাটাই এখন আমার মনে হয় মূল দায়িত্ব, মূল কাজ হওয়া উচিত। নির্বাচনের তারিখ হয়তো আলোচনা করে আমরা ঠিক করবে তারা, কিন্তু আমি মনে করি ওই রেশারেশির মধ্যে যাওয়াটা কোনো অবস্থাতেই দেশের জন্য মঙ্গলজনক হবে না। কি বলেন আপনি? অবশ্যই, এবং সহযোগিতা বলতে যা বোঝায় সেটাই যিনি করা হয়। আমি আবারও দৃঢ় চিত্তে বলছি, সহযোগিতার নামে সহযোগিতা এখন পর্যন্ত ওভাবে হচ্ছে না। এই নো ডাউট অ্যাবাউট ইট, আমি জানি আপনিও একমত হবেন। সুতরাং আমরা চাই যে আজকে ইউনূস সাহেবের রাজনৈতিক সহযোগিতা খুব বেশি জরুরি, এবং সেক্ষেত্রে সবচেয়ে বড় স্টেক হোল্ডার বিএনপির সহযোগিতা খুবই জরুরি। এবং সেই সহযোগিতা যদি আমরা দেখতে পাই, কারো প্রকাশ করতে হবে না আমি সহযোগিতা করছি বা সহযোগিতা পাচ্ছি। আমি রাস্তায় নামলে আবহাওয়া গরম না ঠান্ডা বলে দেয়, আমরা দেখতে পাবো। আমরা চাই, আমরাই বলবো যে সহযোগিতা হচ্ছে কি হচ্ছে না। কোন দলের বলা লাগবে না যে আমরা সহযোগিতা করছি, কোন ইউনূস সাহেবেরও বলা লাগবে না আমরা সহযোগিতা পাচ্ছি। আমরা বলে দিব সহযোগিতা করছে কিনা, সহযোগিতা পাচ্ছি কিনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শুধু আপনার কাছে জানতে চাই যে এই টিউলিপ, এখন এই প্রশ্নটা আসছে, টিউলিপ যে আবেদন করেছে, অনেকে বলছে যে উনি তো ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে উনি আবেদন করেছে, ব্রিটিশ পার্লামেন্টের সদস্য যে কেউ এই আবেদন করতে পারে। আবার অনেকে বলছে যে টিউলিপ অনেকটা মানে রীতিমতো উনি বেয়াদবি করেছে, যে উনি বলেছেন উনার সাথে দেখা করতে, অর্থাৎ পার্লামেন্টে যেতে বলেছেন। এটি একটি মানে কি বলবো, অনেকে এটাকে বলছে যে এটা বেয়াদবি। সো আপনার মন্তব্য জানতে চাই। এবার অনেকে বলছে যে এটা উচিত হয়নি তার এই আবেদনকে খারিজ করে দেওয়া। সো আপনি এটা আপনার টেকটা নিতে চাই। ভেরি সিম্পল, যে ইউনূস সাহেব ওনার সাথে, আমি যদি এখন লন্ডন যাই আর টিউলিপ সিদ্দিকী যদি আমার সাথে দেখা করতে চায়, আমি দেখা করলে করতেও পারি, কারণ আমার কাছে মনে হবে যে আমি একজন এমপির সাথে দেখা করতেছি। বাট টু মিস্টার ইউনূস, দিস ইজ নট আ নিউজ এট অল, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে উনি বলতে চাচ্ছেন যে দুর্নীতির বিষয়ে কিছু অভিযোগ হয়েছে এবং সেটা নিয়ে একটা আলোচনা, একটা সমঝোতা করতে চান। মানে কি, দুর্নীতির অভিযোগ আছে এবং উনি দর্শক তাদের বিশ্লেষণ আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন ওয়ান টু ওয়ান বৈঠক হওয়ার কারণটা কি এবং ওয়ান টু ওয়ান বৈঠক কেন হয়। যেহেতু এটা প্রকাশ হবে, তারপরে ওয়ান টু ওয়ান না হোক, তাদের মধ্যে হয়তো বা একটা আলোচনা হবে। যেহেতু আলাদা যে নির্দেশে বৈঠকটি হচ্ছে, আমার মনে হচ্ছে একটা রাজনীতিতে সুবাতাস বয়ে আনবে, রাজনীতিতে একটা ঠান্ডা মেজাজ বয়ে আনবে, এবং এই যে আক্রমণাত্মক অবস্থা বিএনপি এবং সরকারের মধ্যে, সেটা হয়তো বা অনেকটা কমে যাবে এই বৈঠকের পর। এই জন্য আমাদের অপেক্ষা করতে হবে শুক্রবার পর্যন্ত। দেশের মানুষও চায় এই বৈঠকের মাধ্যমে যেন বাংলাদেশের রাজনীতিতে নতুন এক ধারার অধ্যায় শুরু হয়।